আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। কেমন আছো সবাই? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তোমাদের হিসাব বিজ্ঞান যে বইটা আছে, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই আর্থিক অবস্থার বিবরণী। কারণ তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আর্থিক অবস্থার বিবরণী থেকে 20 মার্ক থাকে, দুইটা সৃজনশীল মাস্ট দিতে হয়। ঠিক আছে, এই জন্য এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দেখো, আমরা আজকে আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব। আর্থিক অবস্থার বিবরণীর প্রধান লক্ষ্য হচ্ছে দুইটি। একটা হচ্ছে সারা বছরের হিসাবকালের আর্থিক ফলাফল নির্ণয় করা, এবং প্রতিষ্ঠানের হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এগুলো নিরূপণ করাই হচ্ছে আর্থিক অবস্থার কাজ, আর্থিক বিবরণীর কাজ। ঠিক আছে, এখন আর্থিক ফলাফল কি হবে, লাভ হলো নাকি ক্ষতি হলো, হ্যাঁ, কতটুকু সম্পদ আমার প্রতিষ্ঠানে আছে, ভবিষ্যতে কি পরিমাণ দায় এর সম্মুখীন হতে হবে, এই সকল বিষয় নিয়ে এই আর্থিক অবস্থার বিবরণীগুলোতে আলোচনা করা হয়। আর্থিক অবস্থার বিবরণীর 5টি ধাপ রয়েছে। 5 প্রকারের আর্থিক অবস্থার বিবরণী করা হয়। আইএএস না সেকশন নাম্বার 1 অনুযায়ী 5 প্রকারের আর্থিক বিবরণী রয়েছে। কি কি দেখো, এটা হচ্ছে বিশদ আয় বিবরণী, যেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। তোমাদের বিশদ আয় বিবরণী নামেই অঙ্কগুলো করতে হবে। তারপর দ্বিতীয় যে স্টেপটা, সেখানে আছে মালিকানা সত্ত্ব বিবরণী। তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা আমরা করব। তারপর আছে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, এবং আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত যে নোটগুলো, সেগুলোর নীতিমালা কোথা থেকে আসছে এগুলো। আমাদের মূলত যে অঙ্কগুলো করতে হবে কোনটা দেখো, এই বিশদ আয় বিবরণী করতে হবে, মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে, এবং আর্থিক অবস্থার বিবরণী। এই তিনটা আমাদের মূলত এক্সামে আসে। ঠিক আছে, আমরা আজকে বিশদ আয় বিবরণী তৈরির যে নিয়মটা, এটা শিখবো। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে শিখতে হবে। ঠিক আছে, দেখো বিশদ আয় বিবরণীর মধ্যে কোন কোন আইটেম গুলো যায়, কিভাবে বিশদ আয় বিবরণী তৈরি করতে হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। খুব মনোযোগ দাও, কারণ তোমাদের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার থেকে বাধ্যতামূলক ভাবে 20 নাম্বার কিন্তু আনসার করতে হয়। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণী এতটাই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। মানে পরীক্ষার মধ্যে তোমাদের 1 এবং 2 নাম্বার যে প্রশ্ন থাকে, সেখানে কিন্তু বাধ্যতামূলক ভাবে বলা থাকে যে এই 1 এবং 2 নাম্বার প্রশ্ন সহ মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে আর্থিক অবস্থার বিবরণী মাস্ট। দেখো, বিশদ আয় বিবরণী কি? আর্থিক অবস্থার বিবরণীর একটা পার্ট হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয়, ব্যয় এগুলো লিপিবদ্ধ করা হয়। মুনাফা জাতীয় আয় ব্যয় কোনগুলো আমরা কিন্তু সবাই ইতিমধ্যে জানি, যেগুলো স্বল্প মেয়াদী ব্যয় আয়। হ্যাঁ, 1 বছরের কম সময়ের জন্য যে আয় ব্যয়গুলো হয়, সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়। ঠিক আছে, স্বল্প সময়ের জন্য যে আয় ব্যয়গুলো হয়। সেবা প্রদানকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় থেকে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে, তার মানে কি, আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা একটা মুনাফা পাবো। ধরো তুমি একটা হচ্ছে কলম কিনেছো 5 টাকা দিয়ে, ওটা যদি তুমি 6 টাকা দিয়ে বিক্রি করো, তাহলে তোমার আয় হয়েছিল 6 টাকা, ওখানে ওটার পিছনে ব্যয় হয়েছে 5 টাকা। ব্যয় থেকে আয় বাদ দিলেই তো তোমার মুনাফা পেয়ে যাবে, তাই না? এটা হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের হিসাব, একদম ইজি। শুধু আয়গুলো যোগ করে টোটাল কত টাকা আয় হয়েছে, সেখান থেকে ব্যয়গুলো বিয়োগ করলেই তোমার মুনাফা বা লস হোক মুনাফা হোক যেটাই হোক, এর একটা বের হবে নিট মুনাফা বা নিট ক্ষতি। তুমি যদি, তোমার যদি ব্যয় বেশি হয় আয় কম হয়, তাহলে কি নিট ক্ষতি হবে। আর আয়ের তুলনায় ব্যয় যদি কম হয়, তাহলে লাভ হবে। এক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নেই। সেবা প্রদানের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেবামূলক প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে একদম ইজি প্রসেসে অঙ্ক করা যায়। কিন্তু আমাদের একটু কঠিন লাগে অঙ্কগুলো ক্রয় বিক্রয়কারী ব্যবসায় যদি থাকে। কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই তোমাদের এই মেথডে থাকে। ঠিক আছে, ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ীর পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা আসে। তাহলে মোট মুনাফা সমান আমরা কি লিখতে পারি? মোট মুনাফা সমান হচ্ছে বিক্রয় থেকে, বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে মোট মুনাফা। তাহলে আমরা লিখতে পারি যে মোট মুনাফা সমান
বিক্রয়, এটা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয় মানে বিক্রয়ের সাথে যাবতীয় কাজ শেষ করি। কিভাবে যাবতীয় কাজ, কি কি কাজ করতে হবে সেটা আমি তোমাদের বোঝাবো। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা বাদ দেই, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে তোমাদের যেটা থাকবে সেটার নাম হবে মোট মুনাফা। তাহলে আমরা আজকে মোট মুনাফা নির্ণয় করা শিখবো, এরপর নিট মুনাফা নির্ণয় করা শিখবো। এই দুইটা কাজ কিন্তু আমরা আজকে শিখবো। ঠিক আছে, এটার মধ্যেই তোমাদের কিন্তু 4 মার্ক বা 8 মার্ক এরকম থাকে। তাহলে ভালো করে মনে রাখো যে মোট মুনাফা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো আমার কথা? ম্যাম, এখানে তো বিক্রয় লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ হ্যাঁ, দিতে হবে, বিক্রয়লব্ধ আমাদের বইতে। অর্থটাই হচ্ছে তোমার বিক্রয়ের টাকা। এই নিট বিক্রয় মানে বিক্রয়লব্ধ অর্থ, অর্থ মানে টাকা, হিসাব, একটা অ্যামাউন্ট। ঠিক আছে, ওই বিক্রয়লব্ধ টাকার অ্যামাউন্টটা থেকে কিন্তু ওই বিক্রিত পণ্যের ব্যয়ের যে টাকাটা ওটা বাদ দিলে তোমার মুনাফাটা বের হবে, এটার নাম হবে মোট মুনাফা। দেখো, আয় বিবরণের উদ্দেশ্য কি? নিট মুনাফা বা ক্ষতি এগুলো নির্ণয় করা, মোট মুনাফা নির্ণয় করা, তারপর হচ্ছে আয় বিবরণী বিশ্লেষণ করা। এগুলো এগুলো তো আমাদের পরীক্ষায় আসবে না, আমাদের পরীক্ষায় আসবে হচ্ছে ম্যাথ। তারপরে এগুলো জানার জন্য এমসিকিউ এর জন্য পড়ে নিতে হবে। দেখো, একটা প্রতিষ্ঠানের আয় আহ, তোমার আয় ব্যয়, যে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, এদের প্রধান উৎস হচ্ছে, আয়ের প্রধান উৎস হচ্ছে পণ্য বিক্রি করা। এখানে আয়ের প্রধান উৎস হবে, হ্যাঁ। মূল পরিচালন আয় হচ্ছে বিক্রয়। এখানে আমরা আয় বিবরণী যে তৈরি করব, এটার 3টি ধাপে আয় বিবরণী তৈরি করা হয়। প্রথম ধাপ আমরা দেখলাম, প্রথম ধাপে আমরা মোট মুনাফা নির্ণয় করব, দ্বিতীয় ধাপে আমরা পরিচালন মুনাফা নির্ণয় করব, এবং তৃতীয় ধাপে নেট মুনাফা নির্ণয় করব। এই 3টা ধাপ শেষ করলে আয় বিবরণীর কাজ শেষ হবে। দেখো, প্রথম ধাপে কি করতে হয়। প্রথম ধাপে এই যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা বের করব। তাহলে প্রথম ধাপের আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম মোট মুনাফা বের করা। আর মোট মুনাফা বের করার জন্য আমরা কি করব, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। লিখবো হচ্ছে, প্রথম ধাপের আমাদের কাজ হবে কি, বিক্রয়, নিট বিক্রয় অবশ্যই, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। মানে যে পণ্যটা আমরা বিক্রি করলাম ওই পণ্যের পেছনে কত টাকা ব্যয় হয়েছে, ওই ব্যয়টা যদি আমার বিক্রয়ের টাকা থেকে বাদ দেই তাহলে আমাদের বের হবে মোট মুনাফা। ঠিক আছে, এই হলো। তারপর দেখো দ্বিতীয় ধাপে কি করতে হবে। দ্বিতীয় ধাপে এই যে আমরা মোট মুনাফাটা বের করলাম, এই মোট মুনাফা থেকে আরো যদি আমাদের প্রতিষ্ঠানের ভেতরে অফিসিয়াল যে খরচগুলো আছে, যেটাকে বলা হয় পরিচালন ব্যয়, এই ব্যয়গুলো বাদ দিতে হবে। বাদ দিলে যে মুনাফাটা থাকবে সেটার নাম হবে পরিচালন মুনাফা। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় ধাপ হবে পরিচালন মুনাফা বের করা। আর পরিচালন মুনাফা বের করব কিভাবে, ওই যে প্রথম ধাপে যে আমরা মোট মুনাফা পেলাম, এই মোট মুনাফা থেকে, কার ওখান থেকে যেন সাউন্ড আসছে, সবাই মিউট রাখো, কোনো প্রয়োজন হলে আনমিউট করে কথা বলবে। ওহি, ওহি তুমি মিউট রাখো, হ্যাঁ। প্রয়োজন হলে অবশ্যই প্রশ্ন করবে যদি কোনো জায়গায় না বুঝো। দেখো, আমাদের প্রথম কাজ গেল মুনাফা নির্ণয়। এখন কি করব, যে মোট মুনাফাটা পেলাম সেই মুনাফা থেকে যদি আরো খরচ থাকে সেগুলোও তো বাদ দিতে হবে, তাই না? কি খরচ থাকতে পারে, পরিচালন ব্যয় থাকতে পারে আমাদের। এই যে পরিচালন ব্যয় মানে হচ্ছে অফিসিয়াল যে খরচগুলা। একটা পণ্য তো ম্যাম, প্রতিষ্ঠানের বাইরে একটা স্লাইড। ফ্যাক্টরিতে উৎপাদন হয়, তাই না? কেউ কিছু বলছিলে? সমাপ্ত ম্যাম। হ্যাঁ, সমাপ্ত, বলো। জি ম্যাম, ওই যে এখানে তিনটা যে ধাপ দেওয়া আছে সেটা তো হ্যাঁ, বইতে নেই ম্যাম। আচ্ছা, বইতে পাবে, আমরা আর যখন ওইটা ম্যাথ করব। হ্যাঁ, জি ম্যাম। আমরা যখন ম্যাথ করব তখন এই ধাপগুলো অনুসরণ করে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? এজন্য আমি ও, এগুলো এটার রেখেছি এখানে। সিস্টেম বানাইছে। হ্যাঁ, তোমার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। এগুলো তোমাদের জানার জন্য আমি রেখেছি। দেখো, মোট মুনাফা বের করার জন্য আমরা কি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়গুলো যদি বাদ দেই তাহলে আমাদের যেটা বের হবে সেটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা, তাহলে আমরা প্রথম ধাপে পেলাম কি, এটা লেখা যাচ্ছে না, ঠিক আছে।
আচ্ছা, প্রথম ধাপে আমরা পেলাম হচ্ছে মোট মুনাফা, দ্বিতীয় ধাপে পাবো কি? পরিচালন মুনাফা। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, 3 নাম্বার ধাপে দেখো আমাদের কি করতে হবে। 3 নাম্বার ধাপে এই যে পরিচালন মুনাফাটা পেলাম না দ্বিতীয় ধাপে, এই পরিচালন মুনাফা থেকে অন্যান্য যদি আরো আয় থাকে, মুনাফার সাথে আয়গুলো যোগ করব, এবং আরো যদি অন্যান্য খরচ থাকে, যাবতীয় খরচ বাদ দিলে লাস্ট পর্যায়ে যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের নিট মুনাফা। একদম সর্বশেষ যে মুনাফাটা আমাদের থাকবে, আমাদের প্রফিট, ওইটা হচ্ছে আমাদের নিট মুনাফা, সকল খরচ বাদ দেওয়ার পর। তাহলে আমরা প্রথমে কি করব? আমাদের দেখো আয়ের উৎস একটাই, কিন্তু মূল যে আয়ের উৎস সেটা হচ্ছে কি? মূল আয়ের উৎস হচ্ছে বিক্রি, পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় থেকে আমরা কি করলাম? বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দিলাম। প্রথমে কাজ করব, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বাদ দিলে আমাদের বের হবে মোট মুনাফা। মোট মুনাফা থেকে কি করব? পরিচালন ব্যয়গুলো বাদ দিব, তাহলে বের হবে পরিচালন মুনাফা। তারপর পরিচালন মুনাফা থেকে অন্যান্য যদি আয় থাকে আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বাদ দেব। দেওয়ার পর যা থাকবে, থাকলে মুনাফা, আর যদি লস হয় তাহলে ওটা নিট ক্ষতি হিসেবে বিবেচনা করা হবে। ঠিক আছে? আমরা এতক্ষণ পড়লাম যে মোট মুনাফা বের করার জন্য বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, আবার মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। এগুলো কি আসলে? এই পরিচালন ব্যয় মানে কি? আমরা কিভাবে বুঝবো যে এটা পরিচালন ব্যয় বা এটা বিক্রিত পণ্যের ব্যয়? এগুলো জানার জন্য আমাদের এই যে জিনিসগুলা, এগুলো জানতে হবে। দেখো, পরিচালন আয় কোনগুলো, ব্যয় কোনগুলো, হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য কি কি করতে হবে, এই আইটেমগুলো আমাদের জানতে হবে। এখানে অনেক ভুল আছে। তারপর দেখো আমরা মূল ফরম্যাটে চলে যাই। এই দেখো, আমাদের অঙ্কের ফরম্যাটটা হবে এরকম। ঠিক আছে? প্রথমে উপরে তোমাদের থাকবে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ, বিশদ আয় বিবরণী লিখবে, এখানে প্রতিষ্ঠানের নাম লিখবে, বিশদ আয় বিবরণী লিখবে, তারপরে কত সালের অঙ্ক, কত তারিখের সমাপ্ত, ধরো এটা 2025 সাল, তাহলে লিখবে হচ্ছে 2025 সালের, হ্যাঁ, 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য, এরকম। তারপর দেখো, যদি তোমাদের প্রশ্নে থাকে যে মোট মুনাফা নির্ণয় করো, তাহলে মোট মুনাফা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই নিট বিক্রয় লাগবে। এই যে নিট বিক্রয়, দেখো এখানে প্রথমে আমরা 1 নম্বরে কি বের করে নিব? প্রথম কাজ যেটা নিট বিক্রয়, নিট বিক্রয় থেকে এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু তোমাদের অঙ্কে সরাসরি দেওয়া থাকবে না। এই বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আবার কতগুলো কাজ করতে হবে। কি কাজ? প্রথমে আমরা প্রারম্ভিক মজুত পণ্য নিব, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় বের করে এই নিট ক্রয়টা যোগ করতে হবে। এবং আমাদের যাবতীয় প্রত্যক্ষ যে খরচগুলো আছে, যেগুলো পণ্য একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে একদম তোমার প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসতে যাবতীয় খরচকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। এই প্রত্যক্ষ ব্যয়গুলো যোগ করতে হবে। করার পর সেখান থেকে সমাপনী মজুত পণ্য যদি আমরা বিয়োগ করি, তাহলেই বের হবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা। এই যে টাকাটা লিখছে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা। বিক্রিত পণ্যের ব্যয় থেকে তুমি যদি হচ্ছে সমাপনী মজুত পণ্য বাদ দাও, তাহলে যে অ্যামাউন্টটা বের হবে সেটা হচ্ছে মোট মুনাফা। দেখো, সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে মোট মুনাফার টাকাটা আসবে কিভাবে, দেখো আমরা একটু আলাদা করে লিখি এই ছকে। এই টাকার অঙ্কগুলা মিল করে লিখতে পারেনি। দেখো, আমরা যদি এই ফাঁকা জায়গায় লিখি, প্রথমে আমরা কি করব? ছক যেভাবে ছিল ওইভাবে থাকবে। প্রথমে আমরা নিট সপ্তাহে পাঁচ বিক্রয় দিন নির্ণয় হয় করব। এবং দেখো, ফ্রাইডে স্পোকেন ইংলিশের উপর ক্লাস হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা মিউট রাখো একটু যারা কথা বলছো। দেখো, আমরা প্রথমে একটা বিক্রয়ের যে অ্যামাউন্ট দেওয়া থাকবে ওই বিক্রয়ের অ্যামাউন্টটা লিখবো। লেখার পর দেখবো যে বিক্রয় সম্পর্কে আরো কিছু বলা আছে কিনা। যদি বলা থাকে তাহলে সেই কাজগুলো করে একদম নিট বিক্রয়, একদম লাস্ট পর্যন্ত বিক্রয়ের টোটাল তোমার কত টাকা হলো এটা আগে জানতে হবে। এর জন্য যদি বিক্রয় ফেরত থাকে সেটা মাইনাস করে দিতে হবে। বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস। ঠিক আছে? বিক্রয় ফেরত থাকলে মাইনাস করতে হবে। যদি তোমার বিক্রয় বাট্টা থাকে সেগুলো বিক্রয় থেকে মাইনাস করতে হবে। আর যদি অলিখিত বিক্রয় থাকে সেগুলো যোগ করতে হবে। অলিখিত বিক্রয়,
এই দেখো, বিক্রয়ের সাথে যদি আমি এই কাজগুলো করি, ধরো বিক্রয়ের টাকা ছিল ধরো হচ্ছে 1,000 টাকা, সাপোজ। হ্যালো। হুম। হ্যাঁ। কেউ হ্যালো। কিছু বলবে? হ্যাঁ, কে বলছো? সমাপ্ত, বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা দেখো, ধরো তোমার বিক্রয়ের টাকা ছিল 1,000 টাকা, এরপরে তুমি ফেরত দিয়েছো 200 টাকার পণ্য ফেরত দিয়েছো, তাহলে তোমার নিট টাকা থাকলো কত? 800। এরপর দেখা গেল যে তোমার বিক্রয় বাট্টা ছিল 100 টাকায়, বাট্টা মানে ছাড় দেওয়া, তুমি যা দিয়ে কিনেছো দোকানদারের সাথে, হ্যাঁ, দামাদামি করে তুমি 100 টাকা কমিয়েছো বা দোকানদার তোমাকে ডিসকাউন্ট দিয়েছে, সেজন্য সেটাও কমে গেল, কমে হয়ে গেল কত? 700 টাকা। আবার অলিখিত বিক্রয়, সেটা আবার যোগ হবে কেন? তুমি ধরো বিক্রি করেছো, করার পরে সেটা আর মানে লিখতে ভুলে গেছো। ধরো তুমি 200 টাকা বা 300 টাকার পণ্য বিক্রি করেছো, বা 400 টাকা, ধরো 400 টাকার পণ্য বিক্রি করে ওটা আর খাতায় লিখোনি, তাহলে এটা তো তোমার বিক্রয়ের অংশ, এটা এর জন্য যোগ হবে। আর এগুলো যেহেতু বিক্রয়কে কমিয়ে দিচ্ছে, এগুলো বিয়োগ হবে। করার পর তোমার যে লাস্ট অ্যামাউন্টটা আসবে, ধরো 1,100 টাকা আসলো, এটা হচ্ছে তোমার নিট বিক্রয়। আচ্ছা, নিট বিক্রয় বের করার যে ব্যাপারটা, এটা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, কমেন্টে জানাও। বোর্ডে ক্লাস নিলে ভালো হতো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে এটা করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের লাস্ট যে চ্যাপ্টার, আর্থিক অবস্থার বিবরণী, হ্যাঁ। আরাফাত, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যামাউন্ট গুলা কোশ্চেনে দেওয়া থাকবে, আমি অঙ্ক যখন করাবো তখন তোমাদের বোঝাতে পারবো। দেখো, আমরা এখন একটা ম্যাথ করব, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, তোমাদের এভাবে করতে হবে। প্রথমে বিক্রয় থেকে আমি যেটা দেখালাম, যে বিক্রয় থেকে কোন কোন জিনিস এর সাথে সমন্বয় করতে হবে, বিক্রয়ের সাথে যদি বিক্রয় ফেরত থাকে, যদি থাকে তাহলে এই কাজগুলো করতে হবে, না থাকলে তো করতে হবে না, ঠিক আছে। বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করতে হবে, বিক্রয় বাট্টা মাইনাস করতে হবে, আর অলিখিত বিক্রয় থাকলে সেটা যোগ করতে হবে, করে যে টাকাটা লাস্ট থাকবে সেটার নাম হবে নিট বিক্রয়। এইটুকু বুঝেছো তোমরা? আচ্ছা, একটা ম্যাথ করি আমরা, তাহলে সবাই বুঝতে পারবে। দেখো, এই যে তোমাদের বইয়ের উদাহরণ 2টা আছে, ওটার দিকে একটু খেয়াল করো সবাই। এর আগে দেখো, তোমাদের উপরে যে রেওয়া মিল দেওয়া থাকবে, সেই রেওয়া মিলের নিচে কিছু সমন্বয়ের আইটেম দেওয়া থাকবে। সমন্বয় মানে কি? সমন্বয় মানে হচ্ছে অ্যাডজাস্ট করা। অ্যাডজাস্ট কোনগুলো করবে? তুমি এই পর্যন্ত যা হিসাব করেছো, এর মধ্যে কোনো কোনো হিসাব তোমার কোনো ভুলের কারণে বাদ পড়তে পারে, বা হচ্ছে তুমি হিসাবে লিখোনি বা অতিরিক্ত টাকা লিখে ফেলেছো, যে কোনো রকমের যে ভুল, এগুলো সংশোধন করার জন্য নিচে যে হিসাবগুলো থাকে, এগুলোকে তোমার হিসাবের সাথে অ্যাডজাস্ট করে বা সমন্বয় করে আবার সঠিক করার জন্য এই কাজগুলো করতে হয়, এজন্য সমন্বয়ের আইটেমগুলো আমাদের এখানে কাজে লাগে, ঠিক আছে। প্রথমে অঙ্ক শুরুতেই তোমরা কি করবে, সমন্বয়ের আইটেমগুলো একবার পড়ে নেবে, এবং কোন কোন বিষয় সম্পর্কে সমন্বয়ে বলা আছে এগুলো একটু মার্ক করে রাখবে, যাতে আমাদের অঙ্ক করার সময় পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এই লেনদেনটা সম্পর্কে নিচে সমন্বয়ে কিছু বলা আছে, এটা সংশোধন করতে হবে। দেখো, সমাপনী মজুত পণ্য, এটা ভালো করে খেয়াল করো। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য আছে আর বাজার মূল্য আছে। সব সময় মনে রাখবে, সমাপনী মজুত পণ্যের যদি 2টা মূল্য দেওয়া থাকে, সব সময় ছোট যে অ্যামাউন্ট থাকবে সেটা নিয়ে কাজ করবে, ঠিক আছে। তারপরে বলা আছে যন্ত্রপাতি, যে উপরে দেওয়া আছে রেওয়া মিলে, এটার অবচয় ধরতে হবে। অবচয় এক ধরনের কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। তারপরে আছে বেতন, বীমা প্রিমিয়াম, অগ্রিম দেওয়া আছে, সম্ভাব্য কুরিন আছে, ঋণের সুদ আছে। তাহলে দেখো, রেওয়া মিলে যে আইটেম গুলো আছে, এর মধ্যে কাজ করতে হবে কোন কোন আইটেমের সমন্বয় আছে। দেখো, বেতন নিয়ে কথা বলা আছে, তারপরে আছে হচ্ছে কি নিয়ে, যন্ত্রপাতির উপর অবচয় আছে, ঋণের সুদের কথা বলা আছে, আর কি বলা আছে, বীমা প্রিমিয়াম, অগ্রিম দেওয়া আছে, তাই না। কুরিন সঞ্চিতি সম্পর্কে দেওয়া আছে। কুরিনটা কিন্তু দেনাদারের উপরে ধরতে হয়, কারণ তোমার দেনাদার মানে কি, তুমি যার কাছে টাকা পাবে, তোমার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছিল,
সে এখনো তোমাকে টাকাটা দেয়নি, পরিশোধ করেনি, সে হচ্ছে তোমার দেনাদার। এই দেনাদারদের মধ্য থেকে কেউ যদি তোমার টাকাটা আর কোনোদিন পরিশোধ করবে না এরকম সম্ভাব্যতা তৈরি হয়, সেটা হচ্ছে কুঋণ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? কেউ যদি তোমার টাকাটা আর পরিশোধ না করে, সেটা তোমার কুঋণ বা এক ধরনের ক্ষতির সম্মুখীন হবে তুমি। ওটা তোমার মুনাফা জাতীয় ব্যয়। তারপর কি বলা আছে দেখো, ঋণের সুদের কথা লিখেছি আমরা, বীমা প্রিমিয়াম, বেতন, যন্ত্রপাতি, তাই না? এই যে আইটেমগুলা, এগুলো সম্পর্কে সমন্বয়ে কাজ করতে হবে। তাহলে যদি প্রথমে আমাদের মোট মুনাফা নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এভাবে একটা ছক করে নিব। এই যে ছকটা করলাম, করার পরে আমাদের নিট বিক্রয়টা লিখতে হবে। নিট বিক্রয় কত? নিট বিক্রয় জানার জন্য আমাদের পণ্য বিক্রয়ের যে দেখো, পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় দুইটা কিন্তু একই সাথে লেখা আছে। তোমাদের অঙ্কে কিন্তু এভাবেই থাকবে, পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়। তাহলে তোমরা কিভাবে বুঝবে কোনটা পণ্য ক্রয় কোনটা পণ্য বিক্রয়? আচ্ছা, তোমাদের এই স্লাইডটা রেখে আমি তোমাদের মেন বই থেকে একটু দেখালে ভালো করে বুঝবে, ঠিক আছে? মেন বই থেকে একটু দেখাই, তাহলে স্পষ্ট বুঝতে পারবে। দেখো, পণ্য ক্রয় এবং বিক্রয়, তাই না? দুইটা আইটেম কিন্তু এখানে একসাথে দেওয়া আছে, ক্রয় এবং বিক্রয়। দেখো, এখানে একটা ডেবিট সাইডে টাকা আছে, একটা ক্রেডিট সাইডে টাকা আছে। মনে রাখবে, ক্রয় কিন্তু একটা ব্যয়, আর ব্যয় সব সময় ডেবিট সাইডে যায়। তাহলে এই যে ডেবিট সাইডের টাকাটা 1,47,000 টাকা, এটা হচ্ছে তোমার ক্রয়ের টাকা। আর বিক্রয় হচ্ছে এক ধরনের আয়, আয়ের টাকা কোন সাইডে যায়? অবশ্যই ক্রেডিট সাইডে। তাহলে এই 2,90,000 কিন্তু কিসের টাকা? বিক্রয়ের টাকা। তারপর দেখো, পণ্য ফেরত আছে, পণ্য ফেরতের মধ্যেই কিন্তু দুইটা টাকার ঘর, দুইটা টাকা। এখন কোনটা কোন ধরনের ফেরত কিভাবে বুঝবে? কোনটা ক্রয় ফেরত এবং কোনটা বিক্রয় ফেরত, এটা বোঝার জন্য তোমাকে এটা জানতে হবে যে কোন ফেরতটা কোন পাশে যায়। দেখো, যেহেতু ক্রয় যায় হচ্ছে ডেবিট সাইডে, তাহলে ক্রয় ফেরত যাবে তার উল্টো সাইডে। এগুলো কিন্তু আমরা রেওয়ামিল চ্যাপ্টার করার সময় আলোচনা করেছি। ফেরত যুক্ত থাকলে সেটা উল্টো সাইডে যায়। তাহলে এই যে ডেবিট সাইডে যেটা আছে, এটা কিন্তু কি ফেরত? এটা হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় যায় ক্রেডিট সাইডে আর বিক্রয় ফেরত যায় ডেবিট সাইডে। তাহলে এটা হচ্ছে বিক্রয় ফেরত। 4,000 যেটা, এটা হচ্ছে বিক্রয় ফেরত, ঠিক আছে? আর এই যে 3,000, এটা হচ্ছে কি? ক্রয় ফেরত। তারপর বলো, আন্তঃপরিবহন মানে কি? আন্তঃপরিবহন কেউ বলতে পারবে? আন্ত মানে কি? আসার প্রবাহ না? কোন ফেরতটা তোমার কাছে আসে বলো? আচ্ছা, জারিফ বলো। জারিফ তোমার তো জানার কথা, তুমি তো গত ক্লাস করেছিলে। এর আগে যে ক্লাসগুলা করিয়েছিলাম সেখানে কিন্তু আন্ত পরিবহন, বহি পরিবহন, আন্ত ফেরত, বহি ফেরত এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। কেউ বলতে পারবে না? আচ্ছা শোনো, আন্ত মানে হচ্ছে আসার প্রবাহ। তাহলে কোন পরিবহনের মাধ্যমে পণ্য আমাদের প্রতিষ্ঠানে আসে? এটা হচ্ছে ক্রয় পরিবহন। কারণ আমরা যদি পণ্যটা ক্রয় করি, তাহলে সেই পরিবহন খরচ দিলে আমাদের পণ্যটা কি আমাদের প্রতিষ্ঠানে আসে। এটা হচ্ছে আন্তঃপরিবহন, মানে হচ্ছে ক্রয় পরিবহন। আর ক্রয় পরিবহনটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ। ভালো করে বোঝো, প্রত্যক্ষ খরচ মানে কি? যে খরচগুলো ম্যাম, একটা পণ্য উৎপাদন করতে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাও? হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলো তুষ্মি। ওই যে আপনি 5টার দিকে বুঝাচ্ছিলেন, কারেন্টটা চলে গেছিল। ওই ডেবিট টাকার মধ্যে 1,47,000 লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ, তো ক্রেডিট টাকাতে 2,90,000 টাকা কেমনে আসলো? আমি কারেন্ট চলে গেছে শুনে শুনতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমি আবার বলছি, নো প্রবলেম। হুম। দেখো, ক্রয় হিসাব কি হয় তুমি বলো তো? ক্রয় হিসাব নর্মালি কি, ডেবিট নাকি ক্রেডিট? তো হিসাব ক্রয় ক্রয় করলে, কি এক ধরনের ব্যয় না? ব্যয় তো সব হ্যাঁ হ্যাঁ, সময় কি হয়? ডেবিট হয়। এটা ক্রেডিট, কিন্তু আমি এই যে ডেবিট। রিভিশন ক্লাসে খুব ভালো করে বুঝি। রিভিশন ক্লাস করেছো তুমি? না ম্যাম। তাহলে কিভাবে বুঝবে বলো? তোমরা যদি ক্লাসগুলো না করো তাহলে তো বুঝবে না। শোনো, যারা নতুন আছো, এই পর্যন্ত হুম আজকে নিয়ে 18টা ক্লাস হয়ে গেছে হিসাব বিজ্ঞানের উপর। হ্যাঁ, তাহলে এত হুম কিছু শেষ করেছি, এগুলো কিভাবে বুঝবে? এর জন্য কিন্তু তোমাদের স্পেশাল ভাবে রিভিশন ক্লাসের আয়োজন করা হয়েছে। বিকেল মানে 3টা থেকে 5টা পর্যন্ত, প্রায় 2 ঘন্টা ধরে এই রিভিশন ক্লাসগুলো হচ্ছে বিগত ক্লাসের উপরে। যারা নতুন আছো তাদের জন্য, বা যারা আগে থেকে আছো তাদের
আবার রিভিশন যাতে হয়, সামনে যেহেতু পরীক্ষা এই জন্য। এখন রিভিশন ক্লাস কিন্তু গত পরশুদিন তোমাদের হয়েছে। একটা না, তোমার 1 থেকে একদম 5 নাম্বার অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ একটা ওভারঅল বিষয়ে আলোচনা করা হয়েছে ওখানে। ওই ক্লাসটা ম্যাম, অবশ্যই সায়েন্স তোমরা দেখে নিবে। সায়েন্স রিভিশন ক্লাস হয়েছে, হিসাব বিজ্ঞানের রিভিশন ক্লাসের কথা তো গ্রুপে বলে নাই। আচ্ছা, বলা হয়েছে তো, তুমি আমার মেন্টর গ্রুপে আছো না? আমি কিন্তু ওখানেও বলেছি, মেন গ্রুপেও বলেছি। হ্যালো ম্যাম। হ্যাঁ রাইহান, বলো। ম্যাম, রিভিশন ক্লাস কি লাইভ হয়? হ্যাঁ, লাইভ হয়। ম্যাম, 3টা থেকে 5টা পর্যন্ত আমার অন্যান্য টিউশন আছে ম্যাম। আমি আচ্ছা অন্যান্য আচ্ছা জায়গায় আচ্ছা, পড়ি। তাহলে তুমি রেকর্ড ক্লাস দেখে নেবে। আর রেকর্ড ক্লাস দেখার পরেও যদি তোমার প্রবলেম থাকে, আমাদের মেন্টর গ্রুপে তুমি অ্যাড আছো না? জি ম্যাম। হ্যাঁ, ওখানে তুমি প্রশ্ন করবে, আমি তো এট এনি টাইম তোমাদের সাথে আছি। তোমরা প্রশ্ন করে রাখবে, আমি যখনই দেখবো বা ফ্রি হলেই তোমাদের সেই আনসারটা দিয়ে দিব, তাই আচ্ছা না? ঠিক আছে ম্যাম। যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টের বিষয়, মানে পড়াশোনা বিষয়ে যে কোনো প্রবলেম তুমি সেখানে শেয়ার করবে। শুধু যে হিসাব বিজ্ঞান তা না, যে কোনো বিষয়, ঠিক আছে? এই জন্য, হ্যাঁ, মেন্টর গ্রুপটা কিন্তু এই জন্যই তোমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, যাতে তোমরা সব সময় আমাদের সাথে থাকো। ম্যাম, অনেক আচ্ছা সাউন্ড হইতেছে। আচ্ছা, সবাই মিউট রাখো। আচ্ছা, দেখো, তাহলে তোমাদের কিন্তু অনেকেই বুঝতে পারবে না বিষয়গুলা। এটা তো আরেক প্রবলেম হয়ে গেল। আচ্ছা, ডেবিট ক্রেডিট যদি না বোঝো, দেখো একদম হিসাব বিজ্ঞানের প্রথম পার্ট কিন্তু হচ্ছে জাবেদা। সাউন্ড হচ্ছে কার ওখান থেকে, একটু মিউট রাখো। আচ্ছা, দেখো, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। হিসাব কিভাবে লেনদেন হলো, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট আইটেম, সবাই। আমি কালকে আহ আচ্ছা, কালকে বিকালের মধ্যে তোমাদের গ্রুপে আবার প্রশ্ন করব যে কে কে রিভিশন ক্লাসটা করেছো। সবাই অবশ্যই রিভিশন ক্লাসটা করবে, যেহেতু এই 17টা ক্লাস সবগুলো দেখা একদিনে সম্ভব না। এই জন্যই কিন্তু রিভিশন ক্লাসের মধ্যে আমি ওভারঅল একটা ধারণা দিয়েছি। আর পারলে প্রতিদিন একটা বা দুইটা করে তোমাদের যে বিগত ক্লাসগুলো আছে সেগুলোর রেকর্ড দেখবে, না হলে এই ম্যাথগুলো বুঝবে না। আর এই ম্যাথের মধ্যে কিন্তু 20 নাম্বার মাস্ট। তোমরা তো জানো যে আর্থিক অবস্থার বিবরণীতে তোমাদের 20 নাম্বার, এটা আনসার করতেই হয়। তোমাদের যে 3টা বিভাগ থাকে না, 4টা বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এভাবে। এই যে ক বিভাগের যে 2টা প্রশ্ন, এটা কিন্তু এই অধ্যায় থেকে থাকে, ঠিক আছে? এগুলো অবশ্যই দিতে হবে। আর এই অধ্যায় হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান বইয়ের মাদার অর্গান, এটা দিতেই হবে। এর জন্য আগের অধ্যায়গুলো আবার জানতে হবে, না পারলে এগুলো বুঝবে না। এই যে ক্রয় যে ডেবিট, এটা যদি তুমি না জানো, তাহলে ক্রয়, নিট ক্রয় তুমি কিভাবে নির্ণয় করবে? পারবে না, তাই না? শোনো, ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় সবসময় ডেবিট পাশে যাবে। এই যে ডেবিট সাইডের টাকাটা হচ্ছে ক্রয়ের, আর ক্রেডিট হচ্ছে আয় গুলো ক্রেডিট সাইডে যায়। আমি তোমাদের ওই দিন এভাবে বুঝিয়েছিলাম যে আদম হচ্ছে ক্রেডিট, আদমের আ হচ্ছে আয়, দ হচ্ছে দায়, আর ম হচ্ছে মূলধন। এই 3টা আইটেম সবসময় ক্রেডিট হয়। কেন ক্রেডিট হয়, কিভাবে হয়, এগুলো সব বিস্তারিত ক্লাসে আলোচনা করা আছে। তোমরা অবশ্যই রেকর্ড ক্লাসটা দেখবে, তারপরেও যদি না বোঝো আমাকে নক করবে। মেন্টর গ্রুপে বা পার্সোনালি যেভাবে পারো নক করে আমার কাছ থেকে আবার বুঝে নিবে। সমস্যা কি, তোমাদের জন্য এত আয়োজন করা হয়েছে, তোমরা নিজে থেকে শিখতে চাচ্ছ না, তাহলে কি হয়? সময় দিতে হবে কিন্তু। দেখো, আমি মনে করি যে তোমরা যদি মানে এখানে ভালো করে রেগুলার ক্লাস করো, প্লাস আমাদের মেন্টরশিপে নক দাও, অজানা জিনিসগুলো জেনে নাও, তাহলে আলাদা করে আর বাইরে পড়ার দরকার নেই। তারপরেও তোমরা পড়ো, ঠিক আছে, কিন্তু এই পড়াগুলো কমপ্লিট করতে হবে তো। আচ্ছা, তারপর দেখো, ফেরতটা কি? ক্রয় যে পাশে যাবে, ক্রয় ফেরতটা তার বিপরীত সাইডে যাবে। যেহেতু ক্রয় ডেবিট সাইডে, তাহলে ক্রয় ফেরতটা যাবে ক্রেডিট সাইডে। এই জন্য এই 3000 টাকা যে ক্রেডিট সাইডে আছে, এটা কিন্তু ক্রয় ফেরতের টাকা। আর বিক্রয় যেহেতু ক্রেডিট সাইডে যায়, তাহলে বিক্রয় ফেরতটা আসবে ডেবিট সাইডে। এটা হচ্ছে বিক্রয় ফেরতের টাকা। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, এটা একটা খরচ, এটা ডেবিট সাইডে যাবে, এক ধরনের প্রত্যক্ষ খরচ। এখন আমরা আলোচনা করছিলাম প্রত্যক্ষ খরচ মানে কি। প্রত্যক্ষ খরচ মানে হচ্ছে তুমি যখন একটা প্রতিষ্ঠান বা যে কোনো জায়গা থেকে পণ্য ক্রয় করবে, সেই পণ্য ওই প্রতিষ্ঠান থেকে তোমার প্রতিষ্ঠান পর্যন্ত আসতে যত প্রকার খরচ হবে, এই সম্পূর্ণ খরচটাকেই বলা হয় প্রত্যক্ষ খরচ। এর জন্য তোমার পণ্যটা ক্রয় করতে হবে, এই ক্রয়ের বাবদ খরচ। এই পণ্য আনতে তোমার, যদি তুমি যদি বিদেশ থেকে নিয়ে আসো, তোমাকে কি দিতে হবে? সরকারকে শুল্ক বা ট্যাক্স দিতে হবে, এটা তোমার প্রত্যক্ষ খরচ। তারপরে হচ্ছে মজুরি দিতে হতে পারে লেবারদের, হ্যাঁ, এটা তোমার প্রত্যক্ষ খরচ, যদি পণ্যটা তুমি নিজে উৎপাদন করো।
তারপর হচ্ছে আন্তঃপরিবহন, এই যে পণ্য নিয়ে আসতে যে পরিবহন খরচ হয়, ভাড়া লাগে, হ্যাঁ, এটা তোমার হচ্ছে প্রত্যক্ষ খরচ। এগুলো হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ। ঠিক আছে? তাহলে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব তখন অবশ্যই এই প্রত্যক্ষ খরচের কাজগুলো করতে হবে। দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা ভালো করে শিখে নাও। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, সবাই মিউট রাখো। দেখো, প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস হচ্ছে নিট ক্রয়। আর নিট ক্রয় কিভাবে নির্ণয় করবে? ওই যে নিট বিক্রয় যেভাবে নির্ণয় করলে একইভাবে সেম ওয়েতে নিট ক্রয়ও নির্ণয় করতে হবে। কিভাবে? ক্রয়ের সাথে যাবতীয় যে কাজগুলো আছে, ক্রয় ফেরত থাকলে বিয়োগ, বাট্টা থাকলে বিয়োগ, আর অলিখিত ক্রয় থাকলে যোগ, এই তিনটা কাজ করলেই তোমার নিট ক্রয় বের হবে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যদি আমরা নিট ক্রয় যোগ করি এবং প্রত্যক্ষ খরচগুলো যোগ করি, প্রত্যক্ষ খরচ যোগ করে সেখান থেকে সমাপনী মজুদ বিয়োগ করতে হবে। সমাপনী মজুদ, এই কাজটুকু করলেই তোমার বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা একদম মুখস্থ করে ফেলো, যে বিক্রিত পণ্যের ব্যয় মানে কি করতে হবে? প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। ঠিক আছে? এই সবগুলো আইটেম তোমাদের কিন্তু অঙ্কে দেওয়া থাকবে। যেগুলো দেওয়া থাকবে সেগুলো লিখবে। ধরো, তোমার প্রত্যক্ষ খরচ যদি দেওয়া না থাকে তাহলে নেই। নিট ক্রয়, নিট ক্রয়ের জন্য যাবতীয় কাজ যেগুলো দেওয়া থাকবে সেগুলো রাখবে, যেগুলো থাকবে না সেগুলো লিখবে না। এই হচ্ছে কথা। এখন দেখো, এই যে উপরের যে ম্যাথটা, সেটা করার জন্য আমাদের কি করতে হবে? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আবার এই কাজটুকু করে নিতে হবে, তারপর তো বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। ওইটা বিয়োগ করলে আমরা মোট লাভ পাবো। দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র তো আমরা জানলাম। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এখন এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা পেলাম, বিক্রয় থেকে যদি এই বিক্রিত পণ্যের ব্যয়ের যে টাকাটা আমরা পেলাম এটা যদি বিক্রয় থেকে বিয়োগ করি তাহলে আমরা মোট মুনাফা পাবো। ঠিক আছে? দেখো, এখন এখানে দেখো অরথি অ্যান্ড সন্স, উপরে প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী এবং এই লাইনটা লেখা আছে থাকবে। প্রথমে আমাদের নিট বিক্রয় নির্ণয় করার জন্য কাজ করতে হবে, যখন আমরা নিট মুনাফা নির্ণয় করব তখন। তাহলে মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত আছে সেটা বাদ যাবে। আর কোনো আইটেম নেই। দেখো, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এখানে বিক্রয় আছে আর ফেরত আছে। বিক্রয় থেকে বিক্রয় ফেরত কি করতে হয়? বিয়োগ করতে হয়। বাট্টা থাকলে সেটাও বিয়োগ হইতো, আর যদি অলিখিত বিক্রয় থাকতো সেটা যোগ হতো। এগুলো আর কিচ্ছু নেই, এই দুইটা আইটেমই আছে, এই দুইটা আইটেমের কাজগুলো করতে হবে। দেখো, মোট বিক্রয় থেকে বিক্রয় যে ফেরতটা সেটা আমাদের বাদ দিতে হবে। দেখো, বিক্রয় আছে 2,90,000 টাকা, এখান থেকে বিক্রয় ফেরত হচ্ছে 4,000 টাকা। এটা মাইনাস করলে আমাদের আসবে হচ্ছে 2,86,000 টাকা। এটা হচ্ছে আমার নিট বিক্রয়। এই যে 2,86,000 টাকা লিখলাম, এটা হচ্ছে আমার নিট বিক্রয়। নিট বিক্রয়, নিট বিক্রয়ের টাকা 2,86,000 যে হলো, এটা কি তোমরা বুঝেছো? এই 2,50,000 না 90,000 কোথা থেকে আসলো? এই যে বিক্রয়ের টাকা, দেখো, এই যে দেখো, পণ্য ক্রয় আর বিক্রয় একসাথে ছিল। ক্রয় হচ্ছে ব্যয়, এই জন্য ডেবিট সাইডের যে টাকাটা, দেখো এই সোজা কিন্তু দুইটা টাকার ঘরে দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে। একটা পণ্য ক্রয়ের জন্য, আরেকটা হচ্ছে কিসের জন্য? বিক্রির বিক্রয়ের জন্য। জন্য। এখন কোনটা ক্রয়ের জন্য, কোনটা বিক্রয়ের জন্য? ক্রয় যেহেতু ডেবিট সাইডের আইটেম, এজন্য ডেবিট সাইডের টাকাটা হচ্ছে ক্রয়ের টাকা, আর বিক্রয় তো ক্রেডিটের আইটেম, এজন্য ক্রেডিট সাইডের টাকাটা হচ্ছে বিক্রয়ের টাকা। এই যে 2,00,000 টাকা। ঠিক আছে? জি। এখন আমরা জানি বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বাট্টা, এগুলো বাদ দিতে হয়, এবং বিক্রয়ের যে অলিখিত বিক্রয় এটা যোগ করলে নিট বিক্রয় বের হয়। এই যে এখানে তোমাদের কিন্তু এর আগে লিখে দেখিয়েছিলাম যে বিক্রয়ের সাথে যাবতীয় কাজগুলো করলে নিট বিক্রয় বের হয়। কি কাজ? বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বিয়োগ, বিক্রয় বাট্টা বিয়োগ, আর অলিখিত বিক্রয় যোগ, এই কাজগুলো করলে নিট বিক্রয় বের হয়। এখানে যেহেতু এত কাজ নেই, শুধু একটা আছে, পণ্য ফেরত।
আর পণ্য ফেরতের সোজা দেখো দুইটা টাকার ঘর, একটা হচ্ছে 4,000, একটা হচ্ছে 3,000। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন ফেরত, কোনটা বিক্রয় ফেরত বা কোনটা ক্রয় ফেরত? এটা বোঝার জন্য, ক্রয় যেহেতু ডেবিটের আইটেম তাহলে ফেরত হবে ক্রেডিটের আইটেম। ঠিক আছে, পণ্য ক্রয় তো ডেবিট হয়, তাহলে ক্রয় ফেরতটা হবে, সরি, পণ্য ক্রয় হয় ডেবিট, তাহলে পণ্য ক্রয় যে ফেরত সেটা হবে ক্রেডিট। ক্রয় কোথায় গেছে? ডেবিটে, তাহলে এই যে ক্রেডিটের টাকা হবে ক্রয় ফেরত, কারণ ফেরতটা হয় উল্টো সাইডে। এটা কিন্তু আমরা গত ক্লাসে এগুলো সব আলোচনা করেছি। আবার বিক্রয় যায় ক্রেডিট সাইডে, তাহলে ফেরতটা যাবে ডেবিট সাইডে, তাহলে এই 4,000 টাকা হচ্ছে কি বিক্রয় ফেরত। ঠিক আছে, এখন দেখো তাহলে বিক্রয়ের টাকা পেলাম 2,90,000 টাকা, আর বিক্রয় ফেরত পেলাম কত? 4,000 টাকা। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত যদি আমরা অঙ্কে বাদ দেই তাহলে আমাদের আসবে হচ্ছে নিট বিক্রয়ের টাকা। এই যে এটা হচ্ছে নিট বিক্রয়, এই এই টাকাটা হচ্ছে নিট বিক্রয়ের টাকা। দেখো, নিট বিক্রয় লিখে তোমরা আন্ডারলাইন করতে পারো অথবা এইভাবে কুলন দিয়েও আলাদা করে রাখতে পারো। এই নিট বিক্রয় বের করার জন্য আমরা কি করব, মোট বিক্রয় থেকে বাদ বিক্রি ফেরত। দেখো, মোট বিক্রয় ছিল হচ্ছে 2,90,000 টাকা, এখান থেকে বিক্রয় ফেরত যদি আমরা বাদ দিই 4,000 টাকা, আমাদের থাকবে টোটাল 2,86,000 টাকা, আর এটার নামই হচ্ছে নিট বিক্রয়। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পেরেছো? মিস, এই এই যে আচ্ছা, উদাহরণটা যে দুই, যে হ্যাঁ এটার হ্যাঁ সাথে কি এই অঙ্কের মিল আছে? হ্যাঁ, অবশ্যই মিল আছে। এটা তো এই অঙ্কই, দেখো এই যে এটার সাথে যে 2,90,000 সাথে যে যেখানে 2,90,000 সাথে 4,000 যে বাদ দিয়েছে, প্লাস না মাইনাস এটার হবে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করতে হয়। ধরো তুমি, আচ্ছা তুমি ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, তুমি 10,000 টাকার পণ্য বিক্রি করেছো। ঠিক আছে, বিক্রি করার পর বা কয়েকদিন পর তুমি দেখলে যে ওই 10,000 টাকার পণ্য যে ব্যক্তি কিনেছিল সেখান থেকে তোমাকে 2,000 টাকার পণ্য ফেরত নিয়ে এসেছে, যে বলতেছে যে কি নিম্নমানের জন্য বা কোনো একটা কারণে, কোনো একটা প্রবলেমের কারণে পণ্যটা তার ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না, সে পণ্যটা আর নিবে না, তোমাকে ফেরত দিল, তাই না? তাহলে ফেরত দিলে তোমার কি, তুমি যে 10,000 টাকা পণ্য বিক্রি করেছিলে সেটা কি 10,000 টাকার বিক্রয় থাকলো? সেটা কি কমে গেল না? আমার কথাটা বুঝতে পারছো তুমি? তুমি যত টাকার পণ্য বিক্রি করেছিলে সেখান থেকে কাস্টমার যদি তোমাকে ফেরত দেয়, পণ্যটা ফেরত দেয়, তাহলে তোমার বিক্রয়ের টাকাটা কমে গেল না? তুমি তো তাকে আবার রিটার্ন দিলে তাকে তো টাকাটা ব্যাক দিতে হবে। 10,000 টাকার পণ্য বিক্রি করেছিলে, সেখানে এসে সে 2,000 টাকার পণ্য ব্যাক করে গেল, যে আমি পণ্যটা নিব না, আমার টাকা ফেরত দেন। তাহলে এরকম হলে 2,000 টাকার পণ্য যদি সে ফেরত দেয় তাহলে তোমার বিক্রয়টা থাকলো কত? 8,000 টাকার, তাই না? এই জন্য পণ্য বিক্রয় থেকে বিক্রয় ফেরত গুলা বিয়োগ হয়। বাট্টা থাকলে সেটাও বিয়োগ হয়। বাট্টা মানে ছাড় দেওয়া, তুমি যা বিক্রি করেছিলে সেখান থেকে তুমি ডিসকাউন্টে বিক্রি করো তাহলে তোমার বিক্রয়ের পরিমাণটা কমে যাবে, এগুলো বিক্রয় থেকে বিয়োগ করতে হবে। আর অলিখিত বিক্রয় যদি থাকে সেটা যোগ করে নেট বিক্রয়ের টাকাটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা নিট বিক্রয় পেলাম। এই নিট বিক্রয় থেকে আবার যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে মোট মুনাফা। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা, তোমার টাকাটা তো উপরে দেওয়া নেই, সরাসরি দেওয়া নেই। এর জন্য এই যে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের যে সূত্রটা শিখলাম, কিভাবে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে নেওয়া যায়, এই কাজগুলো করতে হবে। কি কাজ? প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে, এর সাথে নিট ক্রয় থাকলে সেটা যোগ করব, প্রত্যক্ষ খরচ থাকলে সেটা যোগ করব, এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ করব, করলে আমরা বিক্রিত পণ্যের যে ব্যয় সেটার টাকাটা পাবো। এই দেখো, এখানে বিক্রিত পণ্যের ব্যয় লিখে কোলন দিয়েছে, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বের করার জন্য যাবতীয় কাজ এখানে সাইডে করা হয়েছে। তোমরা টাকার ঘর নিয়ে চিন্তা করো না, এখানে 3টা টাকার ঘর আছে, তুমি 2টা দিয়েও করতে পারবে। তোমার যদি আরো বাড়তি মানে হিসাব করার দরকার, এগুলো কিন্তু রাফ করার জন্য এই টাকার ঘরগুলো দেওয়া হয়েছে, কিন্তু এই যে রাফ করার জন্য, বাইরে হিসাব করার জন্য। আর ফাইনাল যে টাকার ঘর এটা হলো এই যে এটা, এখানে বাইরে রাফ করে তোমার ফাইনাল যে টাকাটা আসবে সেটা তুমি এই ঘরে লিখতে পারবে, লিখতে হবে আর কি, এই ঘরে। আর বাকিগুলো যে টাকার ঘর আরো সামনে 2টা দেওয়া আছে, এই যে এই দুইটা দেওয়া হয়েছে তোমার রাফ করার জন্য। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথম কাজ হবে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বের করে নেওয়া। এর জন্য প্রারম্ভিক মজুদ কত টাকা আছে, দেখো প্রারম্ভিক মজুদ পণ্য যা দেওয়া আছে ওটা লিখতে হবে।
দেখো এই যে প্রারম্ভিক মজুদ মানে হচ্ছে কি, একদম বছরের শুরুতের যে মজুদটা সেটাই হচ্ছে প্রারম্ভিক মজুদ। 1 জানুয়ারি 2017 আমাদের মজুদ পণ্য ছিল হচ্ছে 3000 টাকা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রারম্ভিক মজুদটা লিখবো। লিখলাম প্রারম্ভিক মজুদ 3000 টাকা। আচ্ছা, তারপর কি করতে হবে? নিট ক্রয় বের করতে হবে। নিট ক্রয় বের করার জন্য ক্রয়ের সাথে যদি কোনো কাজ থাকে সেটা করে নিতে হবে। দেখো ক্রয় আমাদের ছিল কত? ক্রয় ছিল হচ্ছে এই যে 1,47,000 টাকা, এটা লিখবো। আবার দেখো ক্রয় ফেরত আছে। ক্রয় যেহেতু ডেবিট সাইডে, তাহলে এই ক্রেডিট সাইডে টাকাটা হচ্ছে ক্রয় ফেরতের টাকা। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিলে নিট ক্রয় বের হবে। এই দেখো, এই যে ক্রয়ের টাকাটা, ওটা তো আবার হিসাব করে তারপর লিখতে হবে, এই জন্য এটা আরেক ঘরে করেছে, সামনে করে নিয়ে হিসাবটা ফাইনাল নিট ক্রয়ের টাকাটা এখানে লেখা হয়েছে। এই যে মোট ক্রয় ছিল 1,47,000 টাকা, এখান থেকে ক্রয় ফেরত 3,000 টাকা মাইনাস করলে আমাদের টাকা হচ্ছে কত? 1,44,000 টাকা। এটা হচ্ছে নিট ক্রয়। আচ্ছা, তারপর কি সূত্রে আর কি ছিল? প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় পেলাম, এর সাথে প্রত্যক্ষ খরচ থাকলে সেগুলো যোগ করতে হবে। প্রত্যক্ষ খরচ কি? পণ্য তোমার প্রতিষ্ঠানে উৎপাদন বা একদম কিনে তোমার প্রতিষ্ঠান পর্যন্ত আনতে যে খরচগুলা হয় সেগুলো হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ। এখানে কি কি আছে দেখো প্রত্যক্ষ খরচ। আন্তঃপরিবহন মানে কি? যে পরিবহনের জন্য তোমার পণ্যটা তোমার প্রতিষ্ঠানে আসে সেটা হচ্ছে আন্তঃপরিবহন, এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ। মজুরি প্রত্যক্ষ খরচ, আমদানি শুল্ক প্রত্যক্ষ খরচ, জাহাজ ভাড়া এগুলো হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ। মানে পণ্য একদম প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছাতে যাবতীয় খরচ হচ্ছে প্রত্যক্ষ খরচ। ঠিক আছে? তাহলে আমার এই প্রত্যক্ষ খরচটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে, যে যোগ আন্তঃপরিবহন, আর কোনো প্রত্যক্ষ খরচ আমাদের নেই। তাহলে এগুলো যোগ করার পর যে অ্যামাউন্টটা পেলাম সেখান থেকে আবার দেখো কি করতে হবে? সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হবে। সমাপনী মজুত পণ্য, ঠিক আছে? এই যে সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করলে যে অ্যামাউন্টটা থাকলো এটা এখানে লিখতে হবে। এই যে অ্যামাউন্টটা থাকলো, এই যে 1,45,000 টাকা আমরা পেলাম, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা বের হলো? 1,45,000 টাকা। স্ক্রিনে দাগ দিও না কেউ। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো যে কোন জায়গায় বুঝোনি তোমরা। এই যে 1,45,000 টাকা যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম, এই যে এই কাজটুকু করে বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম, এইটুকু কে বুঝো নাই? সবাই কি বুঝেছো? আমিনুল, দাগাচ্ছ কেন স্ক্রিনে? রিমুভ করো এগুলো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। না বুঝলে সেটাও বলো, আর বুঝলে সেটাও বলো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেলাম হচ্ছে 1,45,000 টাকা, এই যে এই হিসাবটা করে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস এই যে আমাদের এই যে সূত্রটা লিখেছিলাম, এই সূত্রের কাজগুলো করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেলাম প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ। এই যে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস হচ্ছে নিট ক্রয়, এই যে নিট ক্রয়ের টাকা ছিল হচ্ছে এটা, এই যে 1,44,000 টাকা কিন্তু নিট ক্রয় বের হয়েছিল। নিট ক্রয় বের করার জন্য আবার এই যে এই কাজটুকু করতে হয়েছিল এখানে। নিট ম্যাম, ক্রয়, হ্যাঁ বলো। ওই যে এখানে এই ছকটাতে মানে 3টে টাকার ঘর না রেখে 2টা টাকার ঘর লিখলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে যে এই রাফটা না তোমাকে একটু ছকের ভেতরে এখানে করতে হতো, এটা এটা থাকতো না। এটা মানে ভেতরে থাকতো, এই যে এই রাফটা এই রাফটা এগুলো মানে ছকের ভেতরে এইভাবে খোলা অবস্থায় থাকতো, শুধু এই দাড়িটা থাকতো না। কোনো সমস্যা নেই, আচ্ছা, মানে এগুলো তিন রাফ ভাগ করার রাখতে জন্য। হবে তাই না? হ্যাঁ বলো। 3টে রাখতে হবে টাকার হ্যাঁ, ঘর। 3টা রাখলেই ভালো, একটা স্ট্যান্ডার্ড দেখায়। হ্যাঁ, ওকে ম্যাম। 2টা রাখলেও সমস্যা নেই। এই রাফগুলো তাহলে যেগুলো ফাঁকার মধ্যে থাকতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে ম্যাম। তাহলে আমরা প্রারম্ভিক মজুতের সাথে ক্রয় যোগ, আহ প্রত্যক্ষ খরচ যোগ, ম্যাম এখান থেকে স্ক্রিনে কেউ সমাপনী দাগাচ্ছে? সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে যে টাকাটা পেলাম সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় পেলাম হচ্ছে 1,45,000 টাকা। এখন আমরা জানি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি বের হয়?
মোট মুনাফা। তাহলে দেখো প্রথমে ওই যে আমাদের নিট বিক্রয়ের টাকাটা বের হয়েছিল কত, 2,86,000 টাকা। আর এখানে সকল হিসাব করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেলাম হচ্ছে 2,45,000 টাকা। এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বাদ দিলে এই যে 1,41,000 টাকা বের হলো, এটার নাম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমরা আজকে মোট মুনাফা পর্যন্তই করি। এত কিছু করলে হয়তো মনে থাকবে না তোমাদের। আবার ওইখানে যে আমরা নিট মুনাফা পর্যন্ত করতে গেলে এখানে অনেক আরো হিসাব আছে, যে পরিচালন ব্যয় আছে। নাকি বুঝিয়ে দেব, তোমরা বাড়িতে তোমরা সবাই হোমওয়ার্ক করলে বুঝে যাবে নাকি, কি বলো? না ম্যাম, আমরা এতটুকু থাক। এতটুকু থাকবে নাকি হচ্ছে আমরা নিট মুনাফা পর্যন্ত করব? আচ্ছা, মোট মুনাফা ম্যাম, পর্যন্ত এটা আজকে পুরোটা থাক। শেষ করে দেন। হ্যাঁ, এটা এটা পুরোটা শেষ করলে নিট মুনাফা পর্যন্ত করতে হবে, এখানে আরো অনেক কাজ আছে। তোমরা যদি এই পর্যন্ত ভালো করে না বোঝো তাহলে পরের পার্টটুকু কিন্তু বুঝতে পারবে না। ম্যাম, আর একটু ছোট, মানে বেশি বলতে হবে না, আর একটু অল্প করে বুঝিয়ে দেন আর যতটুকু আচ্ছা, করাইছেন। অল্প করে বোঝানো যাবে না, এটা বোঝালে সম্পূর্ণটাই বুঝতে হবে। ঠিক আছে, আমি বোঝাচ্ছি, হুম। আমার বোঝাতে তো কোনো প্রবলেম নেই। তোমরা বুঝতে পারতেছো কিনা ওকে এটা ম্যাম। বলো আমাকে। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা ম্যাম, নেই। হ্যাঁ। ফিনান্স ক্লাসটা আপনি নিবেন? হ্যাঁ, ফিনান্স ক্লাস শোনো, নেক্সট ক্লাসে আমরা ফিনান্সের যে ব্যাংকিং অংশটুকু এটা বাদ রেখে হুম। ম্যাথ যে পার্টটুকু আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম, এই যে অর্থের সময় মূল্য চ্যাপ্টার, ঝুঁকি ও অনিশ্চয়তা চ্যাপ্টারের যে ম্যাথ গুলো, এগুলো শেষ করেছিলাম। হুম। এখন আমাদের হ্যাঁ। কিন্তু ব্যাংকিং পার্ট চলছিল, যে থিওরি ক্লাসগুলা, এগুলো আমরা রিভিশন ক্লাসে রেখে ম্যাথ ক্লাসগুলো মেন হুম। লাইভে রাখবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের অর্থের সময় মূল্য মূল্য যে ক্লাসটা আছে এগুলো হবে। ওকে ম্যাম। সবাই ক্লাসে জয়েন করবে, কারণ একটা ক্লাস না করলে কিন্তু পরবর্তী ক্লাস একদমই বোঝা যায় না। সেজন্য ক্লাসগুলো নিয়মিত করবে তোমরা। দেখো, তাহলে আমরা যদি মোট মুনাফা পর্যন্ত বুঝে থাকি, উদাহরণ 3টা দেখো, এটা থেকে আবার বুঝাই। দেখো, এখানে অর্পণ ট্রেডার্স আছে, তার হচ্ছে রেয়ামিল দেওয়া আছে, এখানে প্রারম্ভিক মজুদ পণ্য আছে, ক্রয় বিক্রয়। দেখো, এই যে ক্রয় আর বিক্রয়ের টাকাটা একসাথে দেওয়া এই সাইডে আর এই সাইডে। এখন কোনটা ক্রয়ের টাকা এবং কোনটা বিক্রয়ের টাকা কিভাবে বুঝবে বলো? ম্যাম, ডেবিট সাইডেরটা ক্রয়ের টাকা আর হ্যাঁ, ক্রেডিট সাইডেরটা বিক্রয়ের টাকা। গুড, সুন্দর বলেছ। আচ্ছা, তারপর দেখো এই যে ডক চার্জ। ডক চার্জ হচ্ছে এক ধরনের প্রত্যক্ষ খরচ। এই দেখো ডক ম্যাম, চার্জ কিন্তু, ডক্টরটা কি? হ্যাঁ এটাই বলছি। ডক চার্জ হচ্ছে জাহাজ থেকে যখন তুমি পণ্য নামাতে যাও তখন যে কুলিদের যে খরচটা দিতে হয় এটাকে বলা হয় ডক চার্জ। তাহলে ওটা কি তোমার পণ্য পরিবহনের ভেতরেই পড়লো না, এই জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এই যে আন্তঃপরিবহন, ওকে এটাও ম্যাম। তোমার প্রত্যক্ষ খরচ। আবার বহি পরিবহন যেটা, এটা তোমার পরোক্ষ খরচ। বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, যখন তুমি পণ্য বিক্রি করো তখন ওই পরিবহনের জন্য যদি তোমার খরচ হয়, তুমি যদি এরকম ক্রেতার সাথে কন্ট্যাক্ট করো যে আপনার বাড়ি পর্যন্ত আমার আহ পণ্যটা এই যে আমরা যে ডেলিভারি চার্জ গুলা সহ অনলাইনে অর্ডার করলে যে টাকাটা ওরা সহ পেইড করে বাড়ি পর্যন্ত দিয়ে যায়, হ্যাঁ, এই যে বহি হুম। পরিবহনের খরচটা কিন্তু বিক্রেতা বহন করে। এটা হচ্ছে ম্যাম, বহি ডেলিভারি পরিবহন। চার্জটাকে বই পরিবহন বলে না? বহি পরিবহন বলা হয়, হ্যাঁ। মানে বিক্রেতা যদি ওই ডেলিভারি চার্জটা নিজে বহন করে সেটা হবে বহি পরিবহন, মানে বিক্রয় পরিবহন খরচ। আর এই খরচটা যদি ক্রেতা বহন করে সেটা হবে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আর কমিশন প্রাপ্তি এক ধরনের আয়, এগুলো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী নিট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে যাবে। আমরা মোট মুনাফা পর্যন্ত আজকে শিখবো, এই যে এই পর্যন্ত শিখবো, উদাহরণ 3-এরও এই পর্যন্তই শিখবো, প্রথম পার্টটুকু। দেখো, তাহলে মোট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে প্রথম আমাদের ধাপ হচ্ছে কি নির্ণয় করা? নিট বিক্রয় নির্ণয় করা, তাই না? নিট বিক্রয় থেকে হ্যাঁ ম্যাম। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফাটা বের হয়। তাহলে প্রথম কাজ হবে নিট মুনাফা নির্ণয় করার জন্য আমাদের নিট বিক্রয় নির্ণয় করতে হবে। আর নিট বিক্রয় নির্ণয় করার ক্ষেত্রে প্রথম ধাপ কি দেখো তো, নিট বিক্রয়। নিট বিক্রয়, এই নিট বিক্রয় যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে তোমার একটা ধাপ শেষ। নিট বিক্রয় নির্ণয় করার জন্য তোমার কি করতে হবে? বিক্রয়ের যে টাকাটা থাকবে, এই যে বিক্রয়ের ধরে একটা অ্যামাউন্ট দেওয়া থাকলো, এরকম একটা অ্যামাউন্ট দেওয়া থাকলো, আচ্ছা টাকার অঙ্কই লিখি ধরো। আচ্ছা, 10,000 টাকা দেওয়া থাকলো। এখান থেকে এটার সাথে তুমি অলিখিত বিক্রয় যদি থাকে সেটা যোগ করবে। অলিখিত ম্যাম, বিক্রয়, আলিখিত বিক্রয় বলতে?
অলিখিত বিক্রয় মানে হচ্ছে তুমি ধরো 1,000 টাকার পণ্য বা 500 টাকার পণ্য বিক্রি করেছো, কিন্তু তোমার খাতায় লিখনি সেটা। বিক্রয়ের যে তুমি যে প্রতিদিন একটা হিসাব রাখো যে ওভারঅল কত টাকা আমার প্রতিষ্ঠানে বিক্রয় হলো, এটা তুমি লেখো নাই এবং হিসাবেও রাখো নাই, একদম মানে এটা বাদ পড়ে গেছে। তাহলে এই যে হিসাবটা তো লিখতে হবে, পরবর্তীতে যখন তোমার মনে পড়বে তখন কি তুমি লিখবে না টাকার অঙ্কটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এই জন্য তোমার কি করতে হবে? আমিনুল বলেছো যে ম্যাম এটা কোন ক্লাস? এটা হচ্ছে ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিং ক্লাস, হিসাব বিজ্ঞান। দেখো, অলিখিত বিক্রয় যদি থাকে, ধরো 500 টাকার পণ্য তুমি বিক্রি করেছো কিন্তু লিখো নাই, তাহলে সেটা অ্যাড করে দিতে হবে। এই 10,500 টাকা হয়ে গেল তোমার অ্যাকচুয়াল বিক্রয়। এখান থেকে তোমার কি কি বিয়োগ করতে হবে? যদি ফেরত থাকে, কোনো ক্রেতা যদি তোমার কাছ থেকে পণ্য নিয়েছিল, তুমি বিক্রি করেছিলে ঠিক আছে, কিন্তু 2 দিন পরে এসে বললো যে আমি পণ্যটা নিব না, পণ্যটা ভালো না বা আমার মন মতো হয়নি, ও এসে ধরো ফেরত দিল, এটার নাম হয় বিক্রয় ফেরত। ফেরত। বিক্রয় ফেরতটা কি হবে? বিয়োগ হবে। ধরো 1,000 টাকার একটা পণ্য তোমাকে কেউ ফেরত দিয়ে গেল, তাহলে তোমার যে টাকাটা থাকলো এখন হচ্ছে তোমার আসলে বিক্রয়ের টাকা থাকলো কত? 9,500 টাকা। ঠিক আছে? আচ্ছা। এখান থেকে ধরো হুম। যদি বিক্রয় বাট্টা থাকে, তুমি যদি ধরো 9,500 টাকা তুমি কারো কাছে পাও, তুমি যখন টাকাটা বা বিক্রিটা করলে তখন তুমি তাকে আরো 500 টাকা ছাড় দিলে, ওটার নাম হচ্ছে বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা ধরো তুমি 100 টাকা তাকে ছাড় দিলে, তাহলে তোমার অ্যাকচুয়াল বিক্রয় থাকলো হুম। কত? 9,400 টাকা। এটার নাম হচ্ছে ম্যাম, নিট। বার্তা প্রদান আর বিক্রয় বার্তা কি সেম? হ্যাঁ, বাট্টা প্রদান আর বিক্রয় বাট্টা একই কথা। এটার নাম হচ্ছে নিট বিক্রয়। নিট মানে কি, একদম লাস্টে সকল হিসাব কাজ করে লাস্টে যে অ্যামাউন্টটা তোমার অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা থাকে সেটার নাম হচ্ছে নিট বিক্রয়। ক্রয়ের ক্ষেত্রেও সেম। এখানে যদি বিক্রয় না থেকে ক্রয় থাকতো তাহলে আমরা কি করতাম? ওই যে নিট ক্রয় নির্ণয়ের ক্ষেত্রেও এই কাজগুলোই করতে হবে। এখানে কি লিখতাম যে ক্রয় এত টাকা, অলিখিত ক্রয় যোগ হইতো, হ্যাঁ, ক্রয়। ক্রয় ফেরত বিয়োগ ক্রয় হইতো, ফেরত। ক্রয় বাট্টা বিয়োগ ক্রয় হইলে বার্তা। আমাদের লাস্টে কি বের হইতো? এই যে নিট ক্রয়। নিট ক্রয়টা বের হইতো। ঠিক আছে? একইভাবে হুম। নিট ক্রয় এবং নিট বিক্রয় বের করার প্রসেসটা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এগুলো ম্যাম, সবই এখানে কিন্তু সমন্বয় বলতে কি বুঝাইছে? হ্যাঁ, সমন্বয়ের আইটেমগুলো আমরা নেক্সট ক্লাসে বুঝবো। সমন্বয় মানে কি এটা আমরা একটু আলোচনা করেছি। সমন্বয় মানে হচ্ছে ধরো তোমার হিসাবকালে এত যে হিসাব করেছো এর মধ্যে কিন্তু দু একটা হিসাব তোমার ভুল হতে পারে, একটা টাকার অ্যামাউন্ট বেশি হতে পারে, কম হতে পারে। এই যে একটু একটু যে ভুলগুলো হয়েছে সেগুলো আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব তখন সেই খরচগুলো কিন্তু কি করে দিতে হবে? আমাদের যোগ অ্যাডজাস্ট করে করে দিতে দিতে হবে। হবে। যেগুলো যোগ করার হুম। দরকার যোগ করতে হবে, যেগুলো বিয়োগ করার দরকার সেগুলো বিয়োগ করতে হবে। এগুলো করার জন্য হ্যাঁ ম্যাম। আমাদের এই যে অ্যাডজাস্ট মানে কিন্তু সমন্বয়, এই সমন্বয়ের আইটেমগুলো দেখে হিসাব করে সেই কাজগুলো অঙ্ক যখন করব তখন সেগুলো করতে হবে। এই জন্য এটার নাম রাখা হয়েছে সমন্বয় হিসাব। ঠিক আছে? এই আইটেম আমরা আচ্ছা যখন আচ্ছা। অঙ্ক করব, এই যে বকেয়া থাকলে যোগ করতে হয়, অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে শিখবো নিট মুনাফা নির্ণয় করার সময়। ঠিক আছে? তাহলে আমরা কি ওকে কি ম্যাম। শিখলাম? নিট ক্রয় বের করা শিখলাম, নিট বিক্রয় বের করা শিখলাম, এবং বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করে এটাও শিখলাম। তাহলে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য প্রারম্ভিক মজুদের সাথে যে নিট ক্রয় যোগ করতে হয়, নিট ক্রয় কিভাবে বের করতে হয় সেটা তো দেখালাম। ওইভাবে নিট ক্রয় বের করে প্রারম্ভিক মজুদের সাথে এই নিট ক্রয়টা যোগ করতে হবে। প্রত্যক্ষ যে খরচগুলো আছে এগুলো যোগ করে সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করতে হবে। আর সমাপনী মজুত পণ্যের যদি দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকে, ধরো দেখো সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য মানে বাজার মূল্য দেওয়া থাকে, দুইটার মধ্যে যেটা ছোট সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। এভাবে করলে আমাদের বের হবে কি? মোট মুনাফা। এই যে বিক্রয় থেকে এই যে নিট বিক্রয়টা বের করে নিলাম, এই যে এইভাবে কাজগুলো করে, এই যে এই কাজগুলো করে নিট মুনাফা, নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। এই জন্য বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আবার কি করলাম? প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয়, নিট ক্রয় যে নিট ক্রয়, হ্যাঁ, প্লাস হচ্ছে প্রত্যক্ষ খরচ যোগ করে সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমরা পেলাম বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বের করলাম, বাদ দেওয়ার পর এই যে মোট মুনাফা পেলাম আমরা। এই মোট মুনাফা পর্যন্ত হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে উদাহরণ 1, 2 আর 3-এর, তিনটারই, সরি এক না, 2, 3 আর 4, এই তিনটার মোট মুনাফা নির্ণয় পর্যন্ত করবে। এই যে এই পর্যন্ত। ঠিক আছে? দেখে দেখে হলেও আচ্ছা। করবে, দেখে দেখে করলেও তোমাদের মাথায় একটু হলেও ঢুকবে। এই যে উদাহরণ যে 4 আছে এটার এই পর্যন্ত করবে, মোট মুনাফা পর্যন্ত করবে। একই ছক, একই একই ভাবে। ঠিক আছে?
তিনটা মোট আচ্ছা, মুনাফা পর্যন্ত করলেই তোমাদের মাথায় ঢুকে যাবে ম্যাথ। আর তারপরেও যদি না বোঝো আমাকে নক করবে। ঠিক আছে? আর কার কোনো প্রশ্ন আছে? না আচ্ছা, ম্যাম। কার কোনো প্রশ্ন না থাকলে আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হোমওয়ার্ক গুলো সবাই অবশ্যই কমপ্লিট করবে।